বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮ নাম্বার পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে ভাগ। অর্থাৎ আজকে আমরা শিখব ভাগ অঙ্কগুলোকে কিভাবে করে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আগে একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য কি করলো? শিক্ষকরা কিছু টাকা কি করলো? তারা সংগ্রহ করলো, তাই না? যখন এই টাকাটা সংগ্রহ করলো তখন মোট হলো হচ্ছে কত টাকা? ৪,২৭৫ টাকা। এবং এই টাকাটা যখন তারা হাতে পেল তখন এই টাকাটা তারা ৪৫ জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিয়ে দিল, তাই না? এখন বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী মানে কি? মানে একজন শিক্ষার্থী কত টাকা করে পেল। আচ্ছা, আমরা এটিকে তাহলে কিভাবে করে ভাগ করতে পারি, মানে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা কিন্তু এই যে ৪,২৭৫ আমরা দেখতে পাচ্ছি, এই টাকাটাকে আমরা যদি ৪৫ দ্বারা ভাগ করি, কারণ ৪৫ জন শিক্ষার্থীর মাঝেই তো এই টাকাটা ভাগ করে দেওয়া হয়েছিল, তাই না? যার কারণে এই সংখ্যাটিকে আমরা ৪৫ দ্বারা ভাগ করলেই পেয়ে যাব যে একজন শিক্ষার্থী বা প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল। তাহলে আমরা এটিকে কিভাবে করে করতে পারি? দেখো, এটিকে সমাধানের আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে আমরা কিন্তু একটি শিশুকে দেখতে পাচ্ছি। দেখো সে কি বলেছে? সে বলেছে ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো এটা আগেই বুঝতে পেরেছি যে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে? আমাদের কিন্তু ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তারপর দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু আরও একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে কি বলেছে? গাণিতিক বাক্যটি হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কীভাবে লিখতে পারি? যেহেতু মোট টাকা হয়েছিল কয় টাকা? ৪,২৭৫ টাকা। এই ৪,২৭৫ টাকাকে যেহেতু ৪৫ জন শিক্ষার্থীর মাঝে আমরা ভাগ করে দেব, যার কারণে আমরা কী করেছি? দেখো লিখেছি ৪,২৪৫ ভাগ ৪৫, ৭৫ ভাগ ৪৫, তাই না? ৪,২৭৫ ভাগ হচ্ছে ৪৫। আচ্ছা, তাহলে আমরা এই যে বাক্যটি লিখেছি দেখো, হ্যাঁ, এটিকেই কিন্তু বলা হয় গাণিতিক বাক্য। ঠিক আছে? এরপরে দেখো এখানে একটু সমান চিহ্ন আমরা দিলাম। তারপরে এই যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু আমাদের উত্তরটিকে লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ ভাগ করার পরে আমরা যে উত্তরটি পেয়েছি সেটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দিব। আচ্ছা, এরপর দেখো যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এই জায়গাতে বাম পাশে লক্ষ্য করলে আমরা কিন্তু এই জায়গাতে সেই ভাগের সমাধানটি দেখতে পাচ্ছি। দেখো, আমরা জানি ভাগ অঙ্কটাকে কীভাবে করে সাজাতে হয়। এই যে বড় সংখ্যাটি, এই বড় সংখ্যাটিকে কিন্তু সবসময় মাঝখানে লিখতে হয়, তাই না? তাহলে এই ৪,২৭৫ এটিকে কিন্তু এই দেখো আমরা মাঝখানে লিখলাম, হ্যাঁ। তারপরে এই যে ৪৫ অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করতে হয় সেটিকে কিন্তু একদম শুরুতে লিখতে হয়। যেহেতু আমরা ৪৫ দ্বারা ভাগ করব, তার মানে এটিকে কিন্তু আমরা একদম শুরুতে লিখব। ঠিক আছে? আমরা একদম শুরুতে লিখলাম হচ্ছে ৪৫। এবারে আমরা যে উত্তরটি পাবো, যে ভাগফলটি পাবো, সেটিকে তোমরা কিন্তু চাইলে এরকম উপরে একটি দাগ দিয়ে তার উপরেও লিখতে পারো। আবার এই জায়গাতে এরকম একটি দাগ দিয়ে, হ্যাঁ, এই যে এরকম একটি দাগ দিয়ে তোমরা এই পাশেও কিন্তু চাইলে উত্তরটিকে লিখতে পারো। ঠিক আছে? তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই উত্তরটিকে লিখতে পারো। আচ্ছা, এখানে কিন্তু উপরে লিখে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যখন ভাগ করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে? ৪৫। এখন আমরা ভাগের সময় সবসময় লক্ষ্য করবো এই বিষয়টি, সেটি হচ্ছে এই জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে। দেখো, ৪৫-এর ভিতরে ৪ হচ্ছে একটি অঙ্ক, আবার ৫ কিন্তু আরও একটি অঙ্ক। ঠিক আছে? এদের এক একটিকে কিন্তু বলা হয় এক একটি অঙ্ক। তাহলে এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, তার মানে আমরা দেখব যে এই জায়গা থেকে প্রথম দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। ঠিক আছে? তাহলে এখানে প্রথম দুটি অঙ্ক কত? ৪ এবং ২। তাহলে ৪ এবং ২ মিলে হয়ে যায় কত? ৪২। কিন্তু এই জায়গাতে রয়েছে কত? ৪৫। দেখো, ৪২ যেহেতু ছোট, তার মানে কিন্তু ৪৫ দ্বারা আমরা এই ৪২কে ভাগ করতে পারবো না, তাই না? আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এই জায়গার সংখ্যাটি বড় হতে হয়, তাই না? ওর চাইতে বড় হতে হয়। তাহলে দুটি অঙ্ককে নিলে যদি আমরা ভাগ করতে না পারি, হ্যাঁ, যেহেতু ছোট হয়ে যায়, যার কারণে আমরা কী করবো? এবার আমরা ৩টি অঙ্ককে নিব, অর্থাৎ আরও একটি অঙ্ক বেশিকে নিব। ঠিক আছে? তাহলে দেখো এই যে আরও একটি অঙ্ক যখন নিলাম, তাহলে এখন এই ৩টি মিলে মোট হয়ে গেল কত? ৪২৭।
তাই না? দেখো খুব সহজ কিন্তু 427। এখন এই 427কে আমরা একসঙ্গে কিন্তু ভাগ করব, ঠিক আছে? আচ্ছা আমরা কিভাবে করে ভাগটা করতে পারি আমরা দেখব, আলাদা জায়গাতে আমরা একটু এই হিসাবটা করব। হ্যাঁ, আমরা দেখব যে 45-এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে আমরা 427-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি, ঠিক আছে? এবং 427 যাতে বড় হলে কিন্তু হবে না, 427-এর হয় সমান হতে হবে আর না হলে ওর চাইতে একটু ছোট হতে হবে, তবে 427 থেকে যেন বড় না হয়। হ্যাঁ, এখন এই 45কে আমরা কত দ্বারা গুণ করতে পারি আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করে দেখি, ধরো আমরা এই 45কে কত দ্বারা গুণ করতে পারি, ধরো আমরা 8 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? আমরা কত দ্বারা 8 দ্বারা ধরো গুণ করলাম, তাহলে আমরা জানি 5 এ 8, এই 8কে কিন্তু আমরা শুরুতে 5 দ্বারা গুণ করবো, তারপরে 8কে কিন্তু আমরা 4 দ্বারা গুণ করবো, তাই না? অর্থাৎ এই 8-এর সঙ্গে কিন্তু আমরা উপরের দুটিকেই গুণ করবো, তাই না? আচ্ছা 5 এবং 8কে গুণ করলে হয় আমরা জানি 5 এ 8 40, এই 40-এর শূন্যকে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কত, হাতে কিন্তু আমাদের থেকে যায় এবারে 4, তাই না? আচ্ছা এবারে 8 দ্বারা যদি আমরা এই 4কে গুণ করি তাহলে হয় 4 এ 8 32। এই দেখো এই 32-এর সঙ্গে যদি হাতের এই যে 4 আমাদের ছিল এটিকে যদি আমরা যোগ করে দিই, 32 এবং 4 মিলে কত হয়ে যায়, 32, 33, 34, 35, 36। তোমরা কিন্তু এই আঙুলের কর ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলোকে গণনা করতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু এই 4 নিলে আমাদের একসঙ্গে হয়ে যায় 36, তাহলে আমরা এখানে লিখে দিলাম পুরো 36। দেখো তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল কত, 360, কিন্তু আমাদের এই জায়গাতে রয়েছে কত, 427, এর চাইতে কিন্তু অনেক বড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা 8 দিয়ে গুণ করলে যেহেতু 360 পাচ্ছি, তার মানে এই জায়গাতে আমরা আর একটু বড় সংখ্যা নিতে পারি। হ্যাঁ, তাহলে 8-এর পরে বড় কত, 8-এর পরে বড় হচ্ছে 9। আমরা এবারে 45কে 9 দ্বারা গুণ করে দেখতে পারি যে কত হয়। আচ্ছা দেখো 45কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 9কে আমরা প্রথমে 9 দ্বারা প্রথমে আমরা 5কে গুণ করব, তারপরে 9 দ্বারা কিন্তু আমরা 4কে গুণ করব, তাই না? তাহলে 9 দ্বারা 5কে গুণ করলে হয় 5 9 45। দেখো এই 45-এর 5কে লিখলাম আমরা হচ্ছে এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 4, তাই না? আচ্ছা এবারে 9 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে হয় 4 9 কত, 4 9 36। এই 36-এর সঙ্গে যদি আমরা হাতের এই 4কে যোগ করে দেই তাহলে কত হয়, 36 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 40। দেখো 36, 37, 38, 39, 40 কত হয়, 40। তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম 40। তাহলে 9 দ্বারা গুণ করে আমরা মোট পাচ্ছি কত, 405 পাচ্ছি কিন্তু। তাহলে এখানে রয়েছে 427, তাই না? তাহলে 9-এর জায়গাতে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 427-এর চাইতে অনেক বড় হয়ে যাবে, তার মানে এই 9 কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে 9 দ্বারা গুণ করে যেহেতু 405 পাচ্ছি, এই জন্য 9কে আমরা উত্তরের ঘরে লিখবো, এই উপরে কিন্তু আমরা উত্তরটাকে লিখবো, ঠিক আছে? তাহলে এই 9টাকে আমরা এই যে কিন্তু সেই 9, এই 9কে আমরা এখানে লিখে দিলাম, এবং 9 দ্বারা 45কে গুণ করে পাচ্ছি কত, 405। এই 405কে লিখে দিলাম আমরা এই 427-এর নিচে, এই দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 405। আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে এই উপরের সংখ্যা থেকে আমরা এই নিচের 405কে বিয়োগ করে দেব, ঠিক আছে? এই 427 থেকে 405কে যদি আমরা বিয়োগ করি, দেখো 7 থেকে 5 যদি চলে যায় তাহলে থাকে কত, তাহলে কিন্তু থাকে হচ্ছে আমাদের 2, তাই না? আমরা এই জায়গাতে লিখে দিলাম 2। এবার দেখো উপরে রয়েছে 2, নিচে রয়েছে 0, 2 থেকে 0 চলে গেলে কিন্তু 2 থেকে যায়, তাই না? 0 মানে তো কিছুই না, অর্থাৎ 2 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 2 থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা এবারে 4 থেকে 4 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। কিন্তু আমরা এখানে 0 কেন দেইনি, কারণ হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে কিন্তু কখনো 0 দিতে হয় না, কারণ এই 0-এর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? যার কারণে এখানে আমরা 0টাকে দিলাম না। আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। আমরা কিন্তু এই 7 পর্যন্ত, এখান থেকে শুরু করে এই 7 পর্যন্ত আমরা ভাগ করেছি, বাকি রইল কত, এই 5 কিন্তু এখনো বাকি রয়ে গেল, তাই না? এই জন্য আমরা কী করলাম, এই 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এই 5কে যখন এখানে নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন এই জায়গাতে মোট কত হয়ে গেল, মোট কিন্তু হয়ে গেল 225, তাই না? এখন আমরা লক্ষ্য করব যে এই যে 45, এই 45 দ্বারা আবার কিন্তু আমরা 225কে ভাগ করব। আমরা এবার লক্ষ্য করবো যে 45-এর সঙ্গে কতকে গুণ করলে 225-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? তাহলে আবারও যদি আমরা একটু গুণ করে দেখো, এই 45-এর সঙ্গে যদি আমরা এবারে 5কে গুণ করি, দেখো আমরা একটু 5কে গুণ করে দেখি, তোমরা কিন্তু অনুমান করে গুণ করে দেখবে, ঠিক আছে? আচ্ছা যদি একটু ছোট হয় তাহলে এর চাইতে বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখবে, যদি বড় হয় তাহলে একটু ছোট সংখ্যা দিয়ে গুণ করে দেখবে, ঠিক আছে? এইভাবে। আচ্ছা আমরা 5 দিয়ে যদি একটু গুণ করে দেখি, 5 এবং 5কে প্রথমে আমরা গুণ করবো, তারপরে 5 এবং 4কে গুণ করব। আচ্ছা 5 এবং 5কে গুণ করলে হয় 5 5 25, এই 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কত, 2 থেকে যায় কিন্তু, তাই না? আচ্ছা এবারে 5-এর সঙ্গে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 5 20,
এই 20-এর সঙ্গে হাতে যেহেতু 2 ছিল, এই 2কে যদি আমরা যোগ করে দিই, 20 এবং 2 মিলে হয়ে যায় 22, তাই না? তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম 22। আচ্ছা দেখো, 4 5 20, 20-এর সঙ্গে 2কে যোগ করলাম, 20 21 22, এই 22কে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দিলাম। তাহলে এখানে গুণ করলে মোট পাচ্ছি কত? 225। আর এখানে রয়েছে কত? এইখানেও কিন্তু 225 রয়েছে, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু আমাদের এই 225 মিলে গেল, তাই না? আচ্ছা, তাহলে মিলে গেল, তার কোনো কথাই নেই। আচ্ছা, তাহলে আমরা কত দ্বারা গুণ করে 225 পাচ্ছি? 5 দ্বারা। তার মানে এই 5কে কিন্তু আমরা এই যে উত্তরের জায়গাতে লিখে দিয়েছি। দেখো, 9-এর পাশে লিখে দিলাম 5, এখানে লিখে দিলাম 5, এবং এই 225কে লিখে দিলাম আমরা এই নিচে 225। তাহলে 225 থেকে 225কেই যদি বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা এই যে দেখো নিচে দেখতে পাচ্ছি একটি শূন্য। তাহলে এই যে যখন আমরা শূন্য পেয়ে যাব তখন কিন্তু আমরা বুঝবো যে আমাদের ভাগ করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই উপরে আমরা যে 95 পেয়েছি, দেখো এখানে পেয়েছি কত? 95। এই উপরে যে সংখ্যাটি আমরা পাবো সেটি হচ্ছে কি? ভাগফল, ঠিক আছে? অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 95। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি যে এই 4275 টাকা 45 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়ার পরে এক একজনে কয় টাকা করে পেলো? 95 টাকা করে কিন্তু পেলো, ঠিক আছে? তাহলে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা লিখে দেবো 95, ঠিক আছে? আমরা কত লিখবো? 95। আচ্ছা, তাহলে এবারে দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু আমরা সেই মেয়ে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে এবারে বলেছে 42কে 45 দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদেরকে 3 অঙ্ক অর্থাৎ 427কে চিন্তা করতে হবে। অর্থাৎ এই যে আমরা এইটিকে যেভাবে সমাধান করেছি সেই বিষয়টি এখানে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ভাগফল 95, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা আর্থিক সহায়তা পাবে, তাই না? আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি যে এক একজন শিক্ষার্থী কিন্তু 95 টাকা করে আর্থিক সহায়তা পাবে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু অনেক সুন্দর একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি। সে কি বলেছে? ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। আচ্ছা, আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে যখন ছিলাম তখন আমরা শিখেছি যে কোনটিকে ভাজ্য বলা হয়, কোনটিকে ভাজক বলা হয়, কোনটিকে ভাগফল এবং কোনটিকে ভাগশেষ বলা হয়, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কি জানি? আমরা জানি যে একটি ভাগ অঙ্কে কিন্তু 4টি অংশ থাকে। এই হচ্ছে একটি অংশ, এই মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে একটি অংশ, এই উপরের একটি অংশ এবং এই নিচে সবার শেষে যেটি থাকে সেটি কিন্তু আরেকটি অংশ। তাহলে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা একটি নাম আছে, তাই না? তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয়, আমরা কিন্তু এই যে এই 4275কে ভাগ করেছি, তাই না? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজ্য, ঠিক আছে? তার মানে এটি হচ্ছে ভাজ্য। তারপরে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, আমরা কিন্তু 45 দ্বারা ভাগ করেছি, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কিন্তু বলা হয় ভাজক, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা যে ভাগ করার পরে যে উত্তরটা পাই উত্তরটিকে কিন্তু বলা হয় ভাগফল, অর্থাৎ ভাগের পরে যে ফলাফলটা পাই সেটিকেই কিন্তু বলা হয় ভাগফল। এবং ভাগ করার শেষে যে সংখ্যাটা অবশিষ্ট থেকে যায়, যেমন এখানে কিন্তু শূন্য রয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু অন্যান্য সংখ্যাও থাকতে পারে, অনেক সময় 2 থাকে, 3 থাকে, 5 থাকে। তাহলে এই যে সংখ্যাটি অবশিষ্ট থেকে যায় সেটিকে বলা হয় হচ্ছে ভাগ শেষ, অর্থাৎ ভাগ করার শেষে যেটি থেকে যায় সেটিকেই বলা হয় ভাগ শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে ভাগ করি। এখানে কিন্তু আমরা কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু ভাগ অঙ্ক একই রকম নিয়মেই ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, 1 নম্বর অঙ্কে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 3822 ভাগ 42। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা কিন্তু এই 42কে প্রথমে লিখবো, তাই না? আমরা কিন্তু এখানে লিখবো হচ্ছে 42, দেখো এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে 42, এবং আমরা এই বড় সংখ্যাটিকে কিন্তু লিখবো হচ্ছে মাঝখানে, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে 3822। আচ্ছা, এবং আমরা কিন্তু চাইলে এইরকম একটি দাগ দিয়ে এই জায়গাতে উত্তরটিকে লিখতে পারি, আবার উপরে একটি দাগ দিয়ে উপরেও কিন্তু আমরা উত্তরটিকে লিখতে পারি। আচ্ছা, আমরা যদি পাশে উত্তরটিকে লিখি, দেখো আমরা কি করবো? যেহেতু এই 42-এর ভিতরে আমরা দেখবো যে প্রথমে কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, 2টি অঙ্ক। যেহেতু 2টি অঙ্ক, তার মানে আমরা এখান থেকে প্রথম 2টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। এখানে 2টি অঙ্ক মিলে হয়ে যায় কত? একটি অঙ্ক, 2টি অঙ্ক, এই 2টি মিলে কিন্তু হয়ে যায় 38, কিন্তু এখানে রয়েছে 42। 42-এর চাইতে যেহেতু 38 ছোট, যার কারণে কিন্তু 38কে ভাগ করা যাবে না, তাই না? যার কারণে আমরা কী করবো? এবারে আরও একটি অঙ্ক বেশি নেব, অর্থাৎ এই 3টি অঙ্ককে একসঙ্গে ভাগ করব। 3টি মিলে হয়ে যায় কত? 382, তাই না? তাহলে আমরা এবার এই 382কে যদি 42 দ্বারা প্রথমে ভাগ করি, আমরা দেখবো যে 42-এর সঙ্গে, দেখো আমরা একটু আলাদা জায়গাতে হিসাব করবো যে 42-এর সঙ্গে কতকে গুণ করলে 382-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না?
না? তাহলে দেখো যদি আমরা আমরা কিন্তু অনুমান করে করে গুণ করবো, ঠিক আছে? আমরা যদি 42-এর সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, দেখো 9 দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 9 দুগুণ 18, 18-র 8কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 1, 9 এবং 4কে গুণ করলে হয় 4 নং 36, 36-এর সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করি তাহলে 36 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 37, আমরা এখানে লিখে দিলাম 37। তাহলে দেখো এখানে হয়ে গেল কত, 378, তাই না? আবার যদি তোমরা এখানে 9-এর জায়গাতে 10 দিয়ে গুণ করো তাহলে কিন্তু এই 382-র চাইতে অনেক বড় হয়ে যাবে। আবার যদি 9কে 8 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এর চাইতে অনেক ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একমাত্র 9 দ্বারা গুণ করলে কিন্তু এই 382 সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি, 378। তাহলে আমরা এই 9 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি, যার কারণে এই 9কে লিখবো হচ্ছে কি, আমরা এই উত্তরের ঘরে আমরা এই জায়গাতে লিখবো 9, এবং এই 378কে লিখবো হচ্ছে আমরা এই 382-র নিচে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 378। আচ্ছা, আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দেব। আমরা যদি বিয়োগ করি দেখো আমরা 2 থেকে কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ উপরের 2 কিন্তু ছোট, 8 বড়। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে আমরা কিভাবে করে এই 2কে বড় বানাবো? 8-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 2, যখন 8-এর কাছ থেকে আমরা যখন ওর কাছে 1কে ধার করে নিয়ে আসলাম তখন 1 পেয়ে ও এখন কিন্তু দেখো 1 এবং 2 মিলে হয়ে গেল 12, তাই না? তার মানে এখন কিন্তু বড় হয়ে গেল। এই 12 থেকে এখন 8কে আমরা বিয়োগ করতে পারবো, তাই না? 12 থেকে 8 যদি চলে যায় তাহলে থাকে কত? থাকে কিন্তু আর 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। এবারে এই যে 8 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, এখানে 8 নেই। কেন? কারণ 8 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, সেই 1 তো কমে গেছে, তাই না? যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 7। এখন 7 থেকে 7 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আবার 3 থেকে 3 চলে গেলেও কিন্তু কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা জানি শুরুতে কখনোই 0 দিতে হয় না, এই জন্য কিন্তু আমরা এখানে শুরুতে শূন্যগুলো দিব না। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাজ শেষ। এবারে আমরা এই যে পাশে 2 দেখতে পাচ্ছি, এই 2কে তো এখনো ভাগ করা হয়নি, এজন্য কি করব, 2টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, যখন 2টাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন কত হয়ে গেল, এখানে 42 হয়ে গেল। এবং এখানে কত রয়েছে? এখানেও কিন্তু রয়েছে 42। এখন 42কে আমরা 42 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 42 একে 42, তাই না? অর্থাৎ 42কে 42 দ্বারা ভাগ করলে কিন্তু একবার ভাগ করা যাবে, 42 একে 42। তাহলে আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে 1, অর্থাৎ 42 একে নিচে আমরা লিখে দেবো 42, 42 একে 42, ঠিক আছে? আচ্ছা, এখন 42 থেকে 42কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। যখন আমরা নিচে 0 পেয়ে গেছি তখন কিন্তু বুঝতে পারি কি ভাগটি করা হয়ে গেছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? এই যে 91 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 91, ঠিক আছে? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরও একটি অঙ্ক আমরা সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1-এর 3 নম্বরে বলা হয়েছে 2553 ভাগ 69। যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক একই রকম, হ্যাঁ একই রকম নিয়মে সমাধান করতে হবে, এজন্য আমি তোমাদেরকে কিছু অঙ্ক বাদ দিয়ে দিয়ে কিন্তু করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটিকে কিভাবে সমাধান করব? প্রথমে লিখব হচ্ছে 69, এবং আমরা কি করব? দেখো আমরা প্রথমে লিখব হচ্ছে 69, হ্যাঁ, তারপরে আমরা কি করব, মাঝখানে কিন্তু লিখব এই বড় সংখ্যাটি, তাই না? 2553। আচ্ছা, তারপর আমরা এখানে একটি দাগ দিলাম, কিংবা উপরে একটি দাগ দিয়ে আমরা উপরেও কিন্তু ভাগফলটিকে লিখতে পারি। আচ্ছা, এবারে দেখো যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু মোট কয়টি অঙ্ক রয়েছে? 2টি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক 2টি অঙ্ক, যার কারণে আমরা প্রথম 2টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এখানে 2টি অঙ্ক মিলে হয় কত? মাত্র 25 হয় কিন্তু, হ্যাঁ। তাহলে এই 25 কিন্তু 69-এর চাইতে অনেক ছোট, তাই না? যার কারণে ওকে, অর্থাৎ এই 25কে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা আরও একটি অঙ্ক বেশি বাড়িয়ে নেব কিন্তু, তার মানে আমরা 3টি অঙ্ককে নিব। এই 3টি অঙ্ক মিলে হয়ে গেল 255, তাই না? এখন কিন্তু এই 69 দ্বারা আমরা 255কে ভাগ করতে পারবো, তাই না? আমরা দেখব যে 69-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 255-র সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আচ্ছা দেখো, 69-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো তোমরা কিন্তু অনুমান করে গুণ করবে, আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ। 3 দ্বারা প্রথমে 9কে গুণ করব, তারপরে কিন্তু 3 দ্বারা 6কে গুণ করব, তাই না? 3 এবং 9কে গুণ করলে হয় 3 নং 27। দেখো 3 নং হয় 27, 27-এর 7কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। আচ্ছা, এই 2টাকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। দেখো 3 এবং এবারে 6কে যদি গুণ করি তাহলে হয় 3 6 18, 18-এর সঙ্গে হাতের এই 2কে যদি যোগ করি, 18 এবং 2 মিলে হয়ে যায় কত? 20। দেখো 18 এবং 2 মিলে হয়ে যায় 19, 20। আমরা এখানে কিন্তু পুরো 20কেই এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমাদের মোট হচ্ছে কত? 207, কিন্তু এখানে রয়েছে কত? 255। আবার এই 69কে যদি তোমরা 4 দ্বারা গুণ করো, দেখো
যেহেতু এখানে 255 রয়েছে, তার মানে এখানে রয়েছে আমরা পাচ্ছি 207। আরও অনেক বড় সংখ্যা আমাদের দরকার, তাই না? আমরা যদি এবারে 3-এর পরে 4 দ্বারা গুণ করি, 4 নং হয় 36, 36 6কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের 3। এবারে 4 এবং 6কে গুণ করলে হয় 4 ছক 24, 24 এবং এই 3কে যদি আমরা যোগ করি, 24 এবং 3 মিলে হয় 25, 26, 27। তাহলে আমরা এখানে লিখে দিলাম 27। তাহলে দেখো 4 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 276, কিন্তু এখানে রয়েছে কত 255। তার মানে কিন্তু 255 চাইতে এটি বড় হয়ে গেল, এই জন্য কিন্তু এটিকে আমরা নিতে পারবো না। যদি বড় হয় তাহলে সেটিকে আমরা নিতে পারবো না, তাই না? তাহলে 4 দ্বারা গুণ করে হয় বড়, কিন্তু 3 দ্বারা গুণ করলে কিন্তু ছোট হয়, তাই না? তাহলে যার কারণে কিন্তু আমরা এই 3টাকেই সঠিক উত্তর হিসেবে নিতে পারবো। তাহলে এই 3টাকে লিখলাম হচ্ছে আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই যে 3 দ্বারা গুণ করে 207 পাচ্ছি, এটিকে আমরা লিখে দেবো এই 255 নিচে, তাই না? আমরা লিখে দিলাম 207। আচ্ছা, এখন এই 255 থেকে 207কে যদি বিয়োগ করি, দেখো 5 থেকে 7কে বিয়োগ করা যাবে না, কারণ 5 ছোট। এটিকে আগে 7-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? দেখো এই যে পাশে যে 5 রয়েছে, ওর কাছ থেকে 1কে ধার করে আমরা এই 5-এর কাছে নিয়ে আসলাম। তাহলে ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 5, যখন ওর কাছ থেকে আমরা 1কে ধার করে আনলাম তখন হয়ে গেল কিন্তু এখন 15, তাই না? এখন এই 15 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি, তাহলে কত হয়? আমরা জানি 15 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, আমরা লিখে দিলাম 8। এবারে দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছি কিন্তু আমরা 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখান থেকে যেহেতু আমরা 1 ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে এখন হয়ে গেল কত? আগে ছিল 5, এখন হয়ে গেল 4, তাই না? 4 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু 4ই থেকে যায়, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা, এবারে 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, এজন্য এখানে কিছুই লিখবো না। এবারে দেখো বাকি রয়ে গেল কিন্তু এই 3, এই 3কে কিন্তু এখনো ভাগ করা হয়নি, এই জন্য এটাকে কি করবো? এটাকে কিন্তু আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, যখন 3কে নামালাম তখন এখানে মোট হয়ে গেল কত? 483। তাহলে এবারে আমরা দেখবো যে 69-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 483 সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা যদি 69-এর সঙ্গে আমরা যদি এবারে 7কে একটু গুণ করে দেখি কত হয়। দেখো 7 এবং 9কে গুণ করলে হয় 7 9 63, 63 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 6। আচ্ছা, 7 এবং 6কে গুণ করলে হয় কত? 6 7 42, তাই না? আমরা জানি 6 7 হয় 42, 42-এর সঙ্গে যদি আমরা এই 6কে যোগ করে দিই, 42 এবং এই 6কে যোগ করলে হয় 43 44 45 46 47 48, কত? 48। তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম 48। তাহলে দেখো এখানে মোট আমরা পাচ্ছি কত? 483, এবং এখানে রয়েছে কত? 483। দেখো এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? এখন কত দ্বারা গুণ করে পেয়েছি আমরা 483? 7 দ্বারা গুণ করে, যার কারণে 7কে লিখে দিলাম আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 483কে লিখলাম ওর নিচে, তাই না? আমরা লিখে দিলাম 483। এবার 483 থেকে 483কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এখানে লিখে দিলাম 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হচ্ছে এই যে 37 পাচ্ছি এটি, তাই না? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 37, ঠিক আছে? তাহলে এইভাবে করে 1 নম্বরের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এগুলোকে এই নিয়মেই তোমরা সমাধান অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।